যে বক্তব্য যিনি দিয়েছেন কখনোই কিন্তু মতামত পাল্টায় নেই কখনোই। তো সেনাবাহিনী প্রধান যে বক্তব্যটা আগে দিয়েছেন এখনো কিন্তু একই দিচ্ছেন। তো এটার মধ্যে ডক্টর ইউনূস কেন বা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কেন চাপ অনুভব করবেন আমি ঠিক জানি না। রিটায়ার্ড সশস্ত্র বাহিনীর সদস্য আছে যারা এখনো চাকরি করার মতো সক্ষমতা রাখে, তাদেরকে টেম্পোরারি বেসিসে দায়িত্বটা দিতে পারতো, যাতে পেট্রোলিং করতো পুলিশের সাথে মিলেমিশে। কারণ পুলিশিং দায়িত্বটা আর্মি পারবে না, বা নৌবাহিনী পারবে না, বিমান বাহিনী পারবে না। কাউকে আশ্রয় দেওয়াটাকে আমি ভুল হিসেবে দেখি না, কিন্তু কিন্তু কেউ যদি ক্রিমিনাল হয়, যারা ফ্যাসিস্ট সরকারের সাথে জড়িত, তাদেরকে আইনের হাতে অর্পণ করাটাই যুক্তিযুক্ত ছিল। যারা দোষী, আমি আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি শুরু করতে চাচ্ছি গত 5ই অগস্টে যখন সেনাবাহিনী প্রধান আপনার বক্তব্য রাখবেন বলে স্ক্রলে আসছিল যে 2টার সময় বক্তব্য রাখবেন, 3টার সময় বক্তব্য রাখবেন, আলটিমেটলি 4টার পরে উনি লাইভে আসলেন এবং উনি কিছু কথা বলেছেন জাতির উদ্দেশ্যে। সেই সময় কিন্তু বেসিক্যালি কোনো সরকার নাই বাংলাদেশে। তো সেনাবাহিনী প্রধান কিছু বক্তব্য রেখেছিল, আপনারা যদি সেটাকে রিকল করেন, সেখানে কিন্তু প্রথমে বলেছেন যে শেখ হাসিনা চলে গেছেন, এই কথা বলেন নাই। যে আমি পলিটিশিয়ানদেরকে ডেকেছি, প্রথমে জামাতার নাম নিয়েছেন, বিএনপির নাম নিয়েছেন, মির্জা ফখরুল ইসলাম, তারপর জুনায়েদ সাকি এবং আসিফ নজরুল। এই 4 জনের নাম আমরা মনে আছে স্পষ্ট যে নাম নিয়েছেন, তাদের সাথে আমি আলোচনা করেছি এবং একটা সিদ্ধান্তে আমরা এসেছি যে আমরা এই দেশ একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে, সেই সরকারের মাধ্যমে দেশটা পরিচালিত হবে পরবর্তী সরকার দায়িত্ব গ্রহণ করার আগ পর্যন্ত। তো এই এতটুকু সংক্ষিপ্ত একটা বক্তব্য রেখে উনি কিছু প্রশ্নের উত্তর দিয়ে উনি চলে গেলেন। এখন এই জায়গায় কিন্তু এরপরে যে উনি বক্তব্যটা দিলেন সেখানে কিন্তু উনি বলেছেন, প্রথমে যে বক্তব্য বলেছিলেন এখনো কিন্তু একই বক্তব্য দিচ্ছেন সেনাবাহিনী যে 18 মাসের মধ্যে এদেশে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং তারপর এটা হচ্ছে তার ব্যক্তিগত মতামত সে প্রকাশ করেছে। বিকজ স্টেক হোল্ডার যারা সব হচ্ছে রাজনৈতিক দল যারা ইলেকশনে পার্টিসিপেট করবে, আর ইনডাইরেক্ট স্টেক হোল্ডার হচ্ছে যেহেতু সেনাবাহিনী সাহায্য লাগে আপনার নির্বাচন করার সময়, তো কাজে একটা মতামত প্রকাশ করতেই পারে। যে আর সেনাবাহিনী আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বক্তব্য যিনি দিয়েছেন কখনোই কিন্তু মতামত পাল্টায় নেই কখনোই। তো সেনাবাহিনী প্রধান যে বক্তব্যটা আগে দিয়েছেন এখনো কিন্তু একই দিচ্ছেন। তো এটার মধ্যে ডক্টর ইউনূস কেন বা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কেন চাপ অনুভব করবেন আমি ঠিক জানি না। আর এই চাপের কোনো মানে কোন সূত্রের মারফতে এটা আমি জানি না, আপনারা ভালো জানবেন, আপনাদের সোর্স আরো বেশি অ্যাক্টিভ। এটা চাপের যাওয়ার কোনো কারণ নাই। কারণ সেনাবাহিনী বা নৌবাহিনী বা বিমান বাহিনী, সশস্ত্র বাহিনী প্রধান উপদেষ্টা উনি কিন্তু ডিফেন্স মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন, কাজে ওনার সরাসরি অধীনে আছে তারা। সেনাবাহিনী প্রধান কোনো কিছুই নিজের থেকে বলেন না আনলেস হি টকস টু দি চিফ অ্যাডভাইজার। তো ওনার সাথে কথা বলার পরেই উনি বলেন। আর যে মন্তব্যগুলো বলছেন এইগুলি কিন্তু আগেও বলেছেন উনি, এটা কিন্তু নতুন কোনো কিছু, ঠিক আছে? হ্যাঁ, কাজে এটা উনি কিন্তু নতুন কোনো কিছুই বলতেছেন না। এখানে একটা জিনিস শুধু অ্যাড হয়েছে আজকে, যেটা মিলিটারি অপারেশন, যার আপনার ডিএমও, এটা একটা মিলিটারি অপারেশন ব্রিগেডিয়ার, আপনার নামটা বলেছেন। তো সে যে তার বক্তব্য যেটা বলেছে যে হ্যাঁ, যেহেতু সেনাবাহিনী বাইরে আছে, লেজিসলেটিভ পাওয়ার নেই, তারা একটা জিনিস অ্যালাউ করবে না এবং এটা কঠোর হস্তে দমন করে, সেটা হচ্ছে মব জাস্টিসের নামে যদি কেউ উচ্ছৃঙ্খল ভাবে কোনো কিছু করতে যায় সেটাকে সেনাবাহিনী প্রতিহত করবে। এটা কিন্তু আগে বলে নাই, এবার প্রকাশ করেছে। এই জন্য কারণ বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন, দেশের বিভিন্ন জায়গায় এই আমার মনে হয় যে ফ্যাসিস্টদের যারা ছোট ছোট গ্রুপ রয়ে গেছে বা যারা রয়ে গেছে, তারা বিভিন্ন গ্রুপের সাথে মিলে মিশে গিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার চেষ্টা করছে এবং তার মাধ্যমে ছোটখাটো ঘটনা ঘটাচ্ছে, এবং এই ঘটনাগুলো যেন না ঘটে এই জন্য একটা পরিষ্কার ভাষায় এটা বলা হয়েছে। তো এটা আমি মনে করি যে একটা ভালো দিক, একটা ওয়ার্নিং দেওয়া হলো প্রত্যেকেই। কারণ দেশের পুলিশের যে ব্যবস্থা বা পুলিশের যে চেইন অফ কমান্ড, এটা সম্পূর্ণ ভেঙে পড়েছিল। ইট ইজ ইন দ্য প্রসেস অফ রিপেয়ারিং, এখনো কিন্তু এটা সে অবস্থায় যায় নাই। তো এই জায়গায় যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন,
এটা আমি বলবো, প্রথমে ছিলেন ব্রিগেডিয়ার সাখাওয়াত, এখন আছেন জিয়ান জাহাঙ্গীর। তো আমি বলবো যে এই পদে উচিত ছিল যে পুলিশে রিক্রুট করে অ্যাটলিস্ট 6 মাসের একটা প্রশিক্ষণ দিয়ে বেশ কিছু পুলিশ কিন্তু রিক্রুট করে পুলিশের যে যতটুকু আপনার ডেফিসিয়েন্সি ছিল কিছুটা পূরণ করা যেত। আর যতটুকু ডেফিসিয়েন্সি আছে, আমাদের অনেক রিটায়ার্ড সশস্ত্র বাহিনীর সদস্য আছে যারা এখনো চাকরি করার মতো সক্ষমতা রাখে, তাদেরকে টেম্পোরারি বেসিসে দায়িত্বটা দিতে পারতো, যাতে পেট্রোলিং করতো পুলিশের সাথে মিলেমিশে। কারণ পুলিশিং দায়িত্বটা আর্মি পারবে না, বা নৌবাহিনী পারবে না, বিমান বাহিনী পারবে না। তাহলে হতো কি, আইন শৃঙ্খলা বাহিনীটার জন্য বা আর্মিকে এতদিন বাইরে থাকতে হতো না, এটা পুলিশ করতে গেবার। তো সেটা না করাটা আমি মনে করি যে একটা কি বলবো, এটা করা উচিত ছিল। আমি ভুল বা নেগেটিভলি জিনিসটাকে দেখছি, বাট আমি প্রকাশ করছি এইভাবে যে এটা করা উচিত ছিল, যেহেতু প্রায় 9 মাস হয়ে গেছে এই সরকারের বয়স। তো কাজেই আর কিছুদিন পরে 1 বছর হয়ে যাবে। এতদিনে কিন্তু 2টা ব্যাচ বের করা সম্ভব হতো পুলিশের, এবং বড় বড় ব্যাচ। এবং ইচ্ছা করলে তারা আমাদের আর্মির যে সমস্ত ট্রেনিং সেন্টার গুলো আছে, যেখান থেকে আপনার আমাদের ইঞ্জিনিয়ারিং কোর, ইনফ্যান্ট্রি, তারপর আর্টিলারি, সেই সমস্ত ট্রেনিং সেন্টারের কিন্তু তারা কিন্তু দায়িত্ব নিয়ে কিন্তু পুলিশ কিন্তু খুব র্যাপিডলি কিন্তু আমরা এই ডেফিসিয়েন্সি পূরণ করতে পারতাম। তো সবচেয়ে বড় সেটা করা হয়নি, যার জন্য দেশের এখনো এই বিশৃঙ্খলাটা রয়ে যাচ্ছে। এবং পুলিশের অনেকে আশ্রয় নিয়েছিল, অনেকে মানে আশ্রয় ছিল সেনাবাহিনীর। আমরা আইএসপিআর এর রিপোর্টে দেখলাম কারা কারা আশ্রয় ছিল। তো আমরা এর আগেও জানি ওবায়দুল কাদের সাহেব প্রায় 8 মাস দেশেই ছিলেন, আমি যদি ভুল না করে থাকি। হ্যাঁ, আজকে ওনার একটা অডিওতে আগে যেটা দাবি করা হয়েছিল সেনাবাহিনীর অধীনেই উনি ছিলেন, কিন্তু এখন আজকে আমরা যেটা শুনলাম সেটা অন্যটা। তো এটা কি এই যে সেনাপ্রধানকে রক্ষা করার জন্য বা সেনাবাহিনীকে রক্ষা করার জন্য উনি আজকে এরকম কোনো বক্তব্য রেখেছেন কিনা ওবায়দুল কাদের সাহেব? সেনাবাহিনী প্রধানকে রক্ষা করার আসলে কিছু নাই, রক্ষা করা মালিক আল্লাহ। তো কাজেই এখানে হচ্ছে যে আমি যে কথাটা বলবো, সেনাবাহিনী যে কজনকে আশ্রয় দিয়েছিল, এই ডিমান্ডটা প্রথম করা হয়েছে আমাদের রাওয়া থেকে, রিটায়ার্ড আর্ম ফোর্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে, রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে আমরা প্রথম দাবি জানিয়েছিলাম, জাস্ট দ্য ভেরি ফার্স্ট মান্থ, যে যারা যাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে, যেহেতু সেনাবাহিনীর প্রধান নিজেই বলেছেন আমি এতজনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দিয়েছি, যাতে করে তাদেরকে একটা মানবিক কারণ দেখে উনি আশ্রয় দিয়েছিলেন। তখন আমরা নামগুলি প্রকাশ করার জন্য, এবং খুব যদি ভুল না করি, এটা করলেন বশিরুজ্জামান, রিটায়ার্ড। উনি 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 ওনার বক্তব্য বলেছেন যে উই ওয়ান্ট দি লিস্ট অফ দি পার্সনস হু আর ডিটেইনড, অথবা যাদেরকে আপনার নিরাপদ আশ্রয় দেওয়া হয়েছে ক্যান্টনমেন্টে। ওনার মাধ্যমে কিন্তু আমরা এই জিনিসটা সেনাবাহিনীকে বলা হয়েছে। এবং তারপরে কিছু নাম কিন্তু বেরিয়ে এসেছিল, এবং এরপর একটা বক্তব্য দেওয়া হয়েছে যে কিছু কিছু এতজন 400-র উপরে এরা, সরি 200-র উপরে এরা নিজ উদ্যোগে আবার চলে গেছে, এই ধরনের বক্তব্য দেওয়া হয়েছিল। এখন আইএসপিআর এর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন এক্স্যাক্টলি কারা কারা ছিল, পুরো লিস্টটা বের করেছে। তো এটা কাউকে আশ্রয় দেওয়াটাকে আমি ভুল হিসেবে দেখি না, কিন্তু কেউ যদি ক্রিমিনাল হয়, যারা ফ্যাসিস্ট সরকারের সাথে জড়িত, তাদেরকে আইনের হাতে অর্পণ করাটাই যুক্তিযুক্ত ছিল। যারা দোষী, আইন নির্ধারণ করবে বা কোর্ট নির্ধারণ করবে কে দোষী। বাট যারা চিহ্নিত দোষী, যে যাকে আপনারা সবাই, অর্থাৎ আমরা সবাই জানি, ওইরকম যদি কেউ থেকে থাকে, আপনার ওবায়দুল কাদের নামটা বারবার নিয়েছেন, বাট আমাদের কাছে এই ধরনের কোনো তথ্য ছিল না যে এটা তাকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছিল, এটা আমাদের কাছে ছিল না। এটা একটা আপনারা হয়তো জানেন যে আমাদের দেশে রিউমারটা এখন এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, রিউমারটাই হচ্ছে এখন মানুষ বিশ্বাস করে বেশি, সত্যি কথাটা বিশ্বাস করতে মানুষের কষ্ট হয়। হাবিব ভাই অনেকগুলো কথা বললেন, আমি শুনছিলাম মনোযোগ দিয়ে। কথাগুলি উড়িয়ে দেওয়ার মতো না, এক্সেপ্ট ফিউ, কোনো কোনো জায়গায় আমি একটু দ্বিমত করবো, আর বাকিগুলো ওনার সাথে আমি একমত পোষণ করছি, যেখান থেকে আমি শুনেছি সেখান থেকে। তো সরকার এবং সেনাবাহিনী মুখোমুখি হওয়ার কোনো মানে এই বক্তব্যটা বেসিক্যালি রাখাটাই আমি মনে করি দিস ইজ রং। মানে আমাদের মানে দেশের একটা অংশ হচ্ছে সেনাবাহিনী, দেশের একটা অংশ হচ্ছে নৌবাহিনী, দেশের একটা অংশ হচ্ছে আপনার বিমান বাহিনী, পুলিশও ঠিক একইভাবে আছে। এখানে সেনাবাহিনী যেহেতু সুপিরিয়র একটা ফোর্স, ওয়েল ট্রেন্ড, সারা বিশ্বে আমরা একটা নাম কামিয়েছি।